ভারতের ইতিহাস তো হাজার হাজার বছরের পুরনো, কিন্তু এর আসল ভিত্তিটা কোথায়? আসলে দুটো একদম আলাদা যুগে এর শেকড়। চলুন আজ সেই দুটো যুগের গভীরে ডুব দিই আর দেখি কিভাবে আজকের ভারতের পথ চলা শুরু হয়েছিল। এই কথাটা শুনলেই মনে হয় একটা বিশাল গল্পের শুরু হতে চলেছে, তাই না? একবার ভাবুন তো সেই সময়ের কথা, যখন মানুষ প্রথম আগুনকে বশ মানাতে শিখল, চাকা বানিয়ে ফেলল, পৃথিবীটা যেন এক লাফে ছোট হয়ে এলো। আর এই যে ছোট ছোট দলে একসাথে থাকতে শুরু করলো মানুষ, সেখান থেকেই তো একদিন জন্ম হলো বিশাল বিশাল সভ্যতার। আর এই সব সভ্যতার প্রাণ ছিল কি বলুন তো? নদী। ঠিক তাই, নদীর জল মানেই জীবন, উর্বর মাটি মানেই ফসল। তাই তো পৃথিবীর প্রথম বড় বড় সভ্যতাগুলোর সব গড়ে উঠেছিল এই নদীর ধারেই। যেমন ধরুন চীন, মিশর, মেসোপটেমিয়া, এগুলো সবই ছিল তখনকার সময়ের এক একটা সুপার পাওয়ার। কিন্তু এদের মধ্যেও একটা সভ্যতা ছিল যেটা ছিল সবচেয়ে আধুনিক আর সবচেয়ে রহস্যময়, আর সেটা হলো আমাদের সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা হরপ্পা সভ্যতা। তো প্রশ্ন হলো, এই যে বলছি হরপ্পার সভ্যতা খুব উন্নত ছিল, কতটা উন্নত ছিল আসলে? চলুন, ওদের শহরগুলো কেমন ছিল, ওদের সংস্কৃতি কতটা অসাধারণ ছিল, সেটা একটু কাছ থেকে দেখে আসা যাক। এই সভ্যতার যে স্বর্ণ যুগ, সেটা চলেছিল মোটামুটি ২৫০০ থেকে ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ভাবা যায়, খ্রিস্টপূর্বাব্দ মানে কিন্তু এখন থেকে প্রায় ৪,৫০০ বছর আগের কথা বলছি আমরা। হরপ্পানদের কাজকারবার দেখলে অবাক হতে হয়। ভাবুন তো, সেই যুগে ওদের শহরগুলো ছিল একদম পরিকল্পিত। রাস্তাগুলো সব নিখুঁত ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরকে ক্রস করত, আর ড্রেনেজ সিস্টেম আজকের দিনের মতোই উন্নত। ওরাই কিন্তু পৃথিবীতে প্রথম তুলার চাষ শুরু করে। ওদের বিশাল বিশাল বন্দর, শস্য রাখার জন্য বড় বড় গোলাবাড়ি আর বিখ্যাত সেই স্নানাগার, সবকিছুই একটা দারুণ উন্নত শহরী জীবনের গল্প বলে। এই বিশাল সভ্যতার দুটো বড় কেন্দ্র ছিল। একটা হলো মহেঞ্জোদারো, যার ধ্বংসাবশেষ এখন পাকিস্তানে পড়েছে। আর ভারতে এর সবচেয়ে বড় যে নিদর্শনটা পাওয়া গেছে, সেটা হলো রাখিগাড়ি। ওদের সমাজটাও ছিল কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন ধরুন, কোনো মন্দিরের চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু তারা পশুপতিনাথ আর মাতৃদেবীর পুজো করত। আরেকটা জিনিস বেশ চোখে পড়ার মতো, ওদের বাড়িঘরগুলো দেখলেই বোঝা যায় যে সমাজে একটা ভাগাভাগি ছিল। সম্ভবত ধনীরা থাকত উঁচু জায়গায় আর সাধারণ মানুষ থাকত নিচু এলাকাগুলোতে। ওদের কিন্তু নিজস্ব একটা লেখার স্টাইলও ছিল। নামটা বেশ অদ্ভুত, বুস্ট্রোফেডেন। ব্যাপারটা হলো, ওরা সাপের মতো একে বেঁকে লিখত। মানে একটা লাইন বাম থেকে ডানে গেলে পরের লাইনটা যেত ডান থেকে বামে। কিন্তু আসল রহস্যটা কি জানেন? হাজার হাজার বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কেউ ওদের এই লেখা পড়তেই পারেনি। ধাতুর ব্যবহারেও ওরা বেশ এগিয়ে ছিল। সোনা, তামা, ব্রঞ্জ এসবের ব্যবহার ওরা জানত। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, ওরা লোহা চিনত না বা ব্যবহার করত না। আর এই একটা জিনিসই কিন্তু পরের যুগ থেকে ওদেরকে একদম আলাদা করে দেয়। কিন্তু কথায় আছে না, সবকিছুরই একটা শেষ থাকে। সময়ের নিয়মে এত বড়, এত উন্নত একটা সভ্যতারও পতন হল। কিন্তু কিভাবে শেষ হয়ে গেল এই সভ্যতা? এই প্রশ্নটার উত্তর আজও একটা বিরাট রহস্য। বন্যা, বাইরের কোনো আক্রমণ, নাকি অন্য কিছু? অনেক থিওরি আছে, কিন্তু কোনোটা নিয়েই নিশ্চিত হওয়া যায় না। তবে এই পতনের ধ্বংসস্তূপ থেকে কিন্তু ভারতের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের জন্ম হয়েছিল। হরপ্পা সভ্যতার সেই ধ্বংসাবশেষের ওপর যে নতুন যুগটা শুরু হল, আমরা তাকে চিনি বৈদিক যুগ নামে। এই বৈদিক যুগ চলেছিল প্রায় ৯০০ বছর। সুবিধার জন্য এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। প্রথমটা হল প্রারম্ভিক বৈদিক যুগ, যেটা ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর তারপরেরটা হল পরবর্তী বৈদিক যুগ, ১০০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ। এই সময়টাকে বৈদিক যুগ কেন বলা হয়? কারণ এই সময়ে বেদগুলো রচনা করা হয়েছিল। তবে এখানে একটা অবাক হওয়ার মতো ব্যাপার আছে। বেদ কিন্তু প্রথমে লেখা হয়নি। শত শত বছর ধরে গুরু শিষ্য পরম্পরায় মুখে মুখে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই জ্ঞান বয়ে চলেছিল। বেদ হল মোট ৪টে, আর প্রত্যেকটার বিষয়বস্তু কিন্তু একদম আলাদা। যেমন ধরুন ঋগ্বেদ, এটা সবচেয়ে পুরনো, আর এতে আছে নানা স্তোত্র আর মন্ত্র।
বিখ্যাত গায়ত্রী মন্ত্রটা কিন্তু এখানেই আছে। এরপর সামবেদ হল সঙ্গীতের জন্য, যজুর্বেদে আছে যজ্ঞের নিয়মকানুন, আর অথর্ববেদে আছে জাদুবিদ্যা আর চিকিৎসার কথা। এই বৈদিক সমাজের কয়েকটা মূল বৈশিষ্ট্য ছিল, যেমন ঐতিহাসিক ম্যাক্স মুলারের থিওরি অনুযায়ী আর্যরা মধ্য এশিয়া থেকে এসেছিল। তাদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র, যাকে পুরন্দরও বলা হতো, আর তাদের কাছে সবচেয়ে পবিত্র নদী ছিল সরস্বতী। এই সময়ে কিন্তু সমাজে যে স্তরবিন্যাসের ধারণা, সেটার জন্ম হয়। এ প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে পুরুষ সূক্তে। আর এরপর এলো একটা গেম চেঞ্জিং মোমেন্ট, লোহার আবিষ্কার। এই একটা ধাতু যেন সবকিছু বদলে দিল। এই লোহার সাহায্যেই তারা জঙ্গল কেটে কৃষিজমি তৈরি করতে শুরু করল, আর এর ফলে তাদের যাযাবর জীবন শেষ হল। তারা এক জায়গায় স্থায়ী হয়ে কৃষিভিত্তিক সমাজ গড়ে তুলল। তাহলে দেখুন, আমরা দুটো একদম আলাদা যুগের ছবি পেলাম। এবার চলুন তো দুটোকে পাশাপাশি রেখে এক নজরে দেখে নিই, এদের মধ্যে আসল পার্থক্যগুলো ঠিক কোথায় ছিল। পার্থক্যটা কিন্তু বিশাল। একদিকে হরপ্পা সভ্যতা ছিল পুরোপুরি শহরকেন্দ্রিক, ওদের অর্থনীতি চলত ব্যবসা বাণিজ্যের উপর, আর ওরা ছিল ব্রোঞ্জ যুগের মানুষ। আর অন্যদিকে বৈদিক সভ্যতা পুরোপুরি গ্রামকেন্দ্রিক, কৃষিভিত্তিক, আর ওরা ছিল আয়রন এজ বা লৌহ যুগের। মানে একদিকে প্ল্যান করে বানানো শহর, আর অন্যদিকে গ্রামকে ঘিরে গড়ে ওঠা জীবন। সবটা শোনার পর একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। এই যে নতুন বৈদিক সমাজ তৈরি হলো, এটাই কিন্তু ভারতের পরবর্তী বড় বড় ধর্ম আর দর্শনের ভিত্তি গড়ে দিয়েছিল। কিন্তু ভাবার বিষয় হলো, একটা গ্রাম ভিত্তিক কৃষিনির্ভর সমাজ থেকে কিভাবে পৃথিবীর সবচেয়ে গভীর কিছু দার্শনিক চিন্তার জন্ম হলো? উত্তরটা সেটা লুকিয়ে আছে ইতিহাসের পরের অধ্যায়ে।